কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ভারত তার চিকেন নেকের কাছাকাছি বর্ডার এলাকায় ভারী অস্ত্রশস্ত্র মজুত করেছে, তাদের যে ট্যাঙ্ক বাহিনী আছে সেটিকে নিয়োগ করেছে। সুতরাং ভারত বুঝিয়ে দিচ্ছে যে এই অঞ্চলে চীনের উপস্থিতিকে তারা খুব সহজভাবে নেবে না। এবং যদি শেষ পর্যন্ত বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, সেটি ভারতের যেমন মাথা ব্যথার কারণ হবে, এটিকে বন্ধ করতে বা রোধ করতে এটি একটি ডিপ্লোম্যাটিক সমস্যা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের তিন দিকে ভারত, ভারতের সাথে আমরা যতই কূটনৈতিক যুদ্ধে যাই, ভারতকে আমাদের প্রয়োজন। কারণ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বেশ অনেক অংশে ভারতের উপর নির্ভরশীল, ভারতের বিভিন্ন পণ্যের উপর নির্ভরশীল। আবার বাংলাদেশ ভারতের পণ্যের একটি বড় বাজার। সুতরাং এখানে সিচুয়েশনটি উইন উইন, দুপক্ষই এখানে লাভজনক অবস্থায় আছে। তো সমস্যাটি বাংলাদেশের জন্য যেমন বাঁচা মরার, ভারতের জন্য বাণিজ্যিক, চীনের জন্য সেটি কূটনৈতিক। তিনজনের উদ্দেশ্য একেবারেই আলাদা, কিন্তু এটি যে বাস্তবায়ন করতে হবে সেটি নিয়ে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। এটা গেল তিস্তা মহাপরিকল্পনা। আবার এর সাথে একটি বৃহৎ শক্তি, পৃথিবীর এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী শক্তি আমেরিকার স্বার্থ জড়িত। সেটা কেমন? আমেরিকা সবসময় চায় এই অঞ্চলে চীনের যে আধিপত্য সেটিকে খর্ব করতে। যেমন চীন তার প্রতিবেশী পাকিস্তানের উপরে তার প্রচুর প্রভাব, শ্রীলঙ্কার উপরে প্রভাব, নেপালের উপরে চীনের প্রভাব রয়েছে। এমনকি শোনা যায় মায়ানমারে যে আরাকান আর্মি, এদের সাথে এবং মায়ানমার সরকারের সাথে দুপক্ষের সাথেই চীনের বেশ উষ্ণ সম্পর্ক বিদ্যমান। আরাকান অঞ্চলে চীন একটি বন্দর নির্মাণ করেছে, যেটি তার পণ্য পরিবহনের জন্য খুবই জরুরি। চীন তার যে বিনিয়োগ সেটিকে সবসময় সুরক্ষিত করতে চাইবে, যে জন্য আরাকান আর্মির সাথেও হয়তো তার দহরম মহরম রাখতে হচ্ছে। আবার আবার অসমর্থিত সূত্রের বয়ান দিয়ে আমরা জানতে পারি যে আরাকান আর্মি যে প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র এবং অর্থনৈতিক প্রতিপত্তি, সেটি পেছনে আমেরিকার হাত রয়েছে, যদিও এটি প্রমাণ করা খুব দুঃসহ। তো সুতরাং যেহেতু আরাকান আর্মির এখানে আমেরিকা চায় চীনের প্রভাবকে কমাতে এবং বঙ্গোপসাগরের এই অঞ্চলে চীনের আধিপত্য কমাতে, সেজন্যই এই অঞ্চলে আমেরিকা তার উপস্থিতি নিশ্চিত করতে চায়। আমরা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলতে শুনেছি যে সেন্ট মার্টিন নিয়ে কথা বলতে এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের যে হিস্সা, সে অঞ্চলে আমেরিকার আধিপত্যের ব্যাপারেও বিভিন্ন কথা এসেছে, যেটিকে আসলে অসত্য মনে করার খুব কম কারণ আমাদের সামনে বিদ্যমান আছে। সুতরাং সেটিকে সত্য মনে করে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে, কারণ এটির যৌক্তিকতা আমরা বিশ্লেষণে পাই। আরাকান আর্মি আরাকান অঞ্চলকে দখল করে আছে, চীনের বিনিয়োগ আছে আরাকান এলাকায়, তার বন্দর আছে। আবার আমেরিকাও চায় এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে। সুতরাং এখানে আমেরিকার অবস্থান পাকাপোক্ত করতে পারে দুইটি ক্ষেত্র, একটি হচ্ছে আরাকান আর্মি, আরেকটি হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা সম্প্রদায়। রোহিঙ্গা সম্প্রদায় হচ্ছে আমেরিকার এই অঞ্চলে প্রবেশ করার করিডোর। আমরা দেখতে পেয়েছি ইউএন চিফ, তিনি বাংলাদেশ সফরে এসেছেন, তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন এবং বাংলাদেশকে অনুরোধ করেছেন যেন মানবিক সহায়তার জন্য একটি করিডোর এই অঞ্চলে স্থাপন করা যায়। সেটি করলে কি হবে? সেটি করলে জাতিসংঘ বাহিনী বাংলাদেশের কক্সবাজার উপকূলে এখানে একটি সেফ জোন ক্রিয়েট করবে, যেখানে তাদের নিয়ন্ত্রণ থাকবে এবং সেখান থেকেই খাদ্য সহায়তা রাখাইনে প্রবেশ করবে, যেখানে বাংলাদেশে প্রায় 20 লক্ষ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য যে বরাদ্দ সেটি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সেই অঞ্চল দিয়ে করিডোর সৃষ্টি করে জাতিসংঘ চাইছে মায়ানমারে খাদ্য সহায়তা বাস্তবায়ন করতে। সুতরাং এটির পেছনে যে আমেরিকার প্রচ্ছন্ন মদদ এবং স্বার্থ আছে, সেটি বলে না দিলেও চলছে। যদি ইভেন এখানে একটি করিডোর সৃষ্টি করতে পারে যেখানে তার নিজস্ব প্রাধান্য থাকবে, এখানে বাংলাদেশের খুব কম হস্তক্ষেপ করার সুযোগ থাকবে, সেখানে আমেরিকা খুব সহজেই প্রবেশ করে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হবে। সুতরাং তিস্তা মহাপরিকল্পনার সাথে এখানে বাংলাদেশ ছাড়াও তিনটি পরাশক্তি জড়িত, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, এবং তিনজনেরই স্বার্থ প্রায় অভিন্ন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং
অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা। বলে নেওয়া ভালো যে ভারতেরও আরাকান অঞ্চলে বেশ বিনিয়োগ আছে এবং আরাকান আর্মিকে তলে তলে সহায়তা করার জন্য ভারতের সম্পর্কেও কিছু কথাবার্তা বিভিন্ন সময় বিশ্লেষকদের আমরা বলতে শুনেছি। বাংলাদেশের সামনে তিস্তা এখন যেমন একটি সুযোগ, তেমন একটি গলার কাটাও হয়ে আছে। এটি বাস্তবায়ন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের হাতে আর কোনো বিকল্প নেই। এটি হচ্ছে একমাত্র পথ বাংলাদেশের 3 কোটি মানুষকে বাঁচিয়ে রাখতে। আবার কোনো পক্ষকেই বাংলাদেশ অসন্তুষ্ট করে চলতে পারবে না, যেহেতু বাংলাদেশ একটি ক্ষুদ্র এবং প্রায় দুর্বল রাষ্ট্র এই 3টি বৃহৎ শক্তির তুলনায়। বাংলাদেশ যদি নিজস্ব অর্থায়নে এবং কারিগরি সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারত, তাহলে হয়তো এই 3 পক্ষকে নিয়ে বাংলাদেশকে ভাবতে হতো না। কিন্তু এখন বাংলাদেশের মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে। যেখানে আমেরিকা, চীন এবং ভারতের মতো প্রতাপশালী রাষ্ট্র জড়িত, সেখানে তার প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তেই ফেলতে হবে। তাছাড়া আর কোনো গতি বাংলাদেশের সামনে নেই। এখানে যে হিসেবগুলো রয়েছে সেটি হচ্ছে, চীনকে দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করাতে হলে বাংলাদেশ, ভারত এবং আমেরিকা দুপক্ষেরই বিরোধভাজন হবে। আবার যদি ভারতকে দিয়ে এই প্রকল্প করানোর ব্যবস্থা করা হয়, তাহলে চীনের যে বিরাগ সেটি এক প্রকারের যুদ্ধংদেহী মনোভাব নিয়েও তারা বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে চীনের বিনিয়োগ এবং ঋণ বেশ বড় অঙ্কের। সুতরাং বাংলাদেশকে এখন ভারত, চীন, যুক্তরাষ্ট্র 3 পক্ষকে খুশি করার মাধ্যমে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সাথে এই যে 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রায় 1 যুগ সময় ধরে আছে, তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা ইউএন চিফের যে বক্তব্য শুনেছি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আগামী ঈদের আগে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে, সেটি তখনই সম্ভব যদি এখানে জাতিসংঘ একটি করিডোর স্থাপন করে, আমেরিকার শক্তি বৃদ্ধি করে। নচেত এই অঞ্চলে যদি আমেরিকার শক্তি বৃদ্ধি করা না যায়, তাহলে রোহিঙ্গাদের পেছনে ফিরে যাওয়ার পথ আপাতত বন্ধ। আবার চীনের যেহেতু মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি দুপক্ষের সাথে একটু সম্পর্ক রয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজটি চীনও সহায়তা করতে পারে। কিন্তু চীন কেন করবে যদি আমেরিকা, ভারত এই অঞ্চলে তার প্রভাব বৃদ্ধি করতে পারে? তাহলে চীন তো অসন্তুষ্ট থাকবে, সে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো পদক্ষেপই নেবে না, বরং এটিকে জিইয়ে রাখতে চেষ্টা করবে বাংলাদেশকে নিয়ন্ত্রণকারী একটি শক্তি হিসেবে। আবার বাংলাদেশের জন্য তিস্তা মহাপরিকল্পনা যেমন প্রয়োজন, তেমনি রোহিঙ্গা সমস্যার সমাধান করাও প্রয়োজন। ইতিমধ্যেই তাদের যে খাদ্য সহায়তা সেটি অর্ধেক হয়েছে। সুতরাং এই 20 লক্ষ মানুষ যখন খাদ্যাভাবে থাকবে, অনাহারে থাকবে, তখন তারা আসলে কি করবে সেটি ধারণা আমরা এখন করতে চাই না। কারণ একজন মানুষ যখন ক্ষুধায় কাতর থাকে, তার নীতি নৈতিকতা কোনো বোধই কাজ করে না। এই 20 লাখ রোহিঙ্গা হয়তো বাইরে নেমে ক্যাম্প থেকে বেরিয়ে অন্যায় বা অপরাধের সাথে যুক্ত হতে পারে। তাদের নারীরা বাইরে এসে মানবেতর জীবনযাপন যেটি আছে সেটি করতে পারে। কক্সবাজার, চিটাগং এলাকায় তারা ছড়িয়ে পড়তে পারে এবং চরম বিশৃঙ্খল একটি অবস্থা সৃষ্টি হতে পারে, যেটি কোনোভাবেই বাংলাদেশের পক্ষে সমাধান করা তাৎক্ষণিক কোনো পথ খোলা থাকবে না। 20 লক্ষ মানুষ একটি অনেক বড় শক্তি, এবং তারা যদি হয় অভুক্ত, তাদেরকে সামান্য খাবারের প্রলোভন দেখিয়ে অনেক বড় বড় অপরাধ করা বা করানো সম্ভব। সুতরাং সেটি বাংলাদেশের জন্য হবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাংলাদেশের সামনে যে প্রধান 2টি সমস্যা এখন, তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো, এই 2টি বিষয় ঝুলে আছে ভারত, চীন এবং আমেরিকার সন্তুষ্টির উপরে। কিন্তু বাংলাদেশ কোনো এক পক্ষকে বেজার করে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। কোনো একটি পক্ষ অবলম্বন করতে গেলে অপর পক্ষ যারা প্রতাপশালী, শক্তিশালী, তারা সর্বাত্মক চেষ্টা করবে এই সমস্যা জিইয়ে রাখতে বা এই সমস্যার সমাধান করতে বাধা দিতে। সেটি হতে পারে কূটনৈতিক, সেটি হতে পারে অর্থনৈতিক, সেটি হতে পারে বাণিজ্যিক। বিভিন্ন অস্ত্র বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করা হতে পারে। একটি প্রবাদ আছে যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ যেখানে একটি বুলেটও ফায়ার করা হয় না। বাংলাদেশের সামনে এখন এই যে 2টি বড় যুদ্ধক্ষেত্র প্রস্তুত, একটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, একটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, যেটি বাংলাদেশকে অতি দ্রুত করতে হবে। কিন্তু সেটি অবশ্যই এই 3টি পক্ষকে খুশি করে তারপর। কিন্তু 3 পক্ষকেই যারা প্রতিযোগী
তাদেরকে খুশি করে বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না বলেই আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে বাংলাদেশ পরবর্তী যেই সিদ্ধান্ত সেটি খুব ভেবে চিন্তে নেবে, প্রতিটি পদক্ষেপ খুব ভাবনা চিন্তার পরে নেওয়া হবে, যেন পরাশক্তিদের সাথে বাংলাদেশের যেই সরাসরি ট্রেড ওয়ার বা কূটনীতিক যুদ্ধ কোনোটি না হয়, আবার বাংলাদেশের ঘাড়ে যে দুটি বিস্ফোরা হয়ে আছে, তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গা সমস্যা, এই দুটিকে সহজে সমাধান করা যায়। বাংলাদেশের সামনে এই যে দুটি বড় যুদ্ধ অস্ত্র ত্যাগ করে আছে, কূটনৈতিক অস্ত্র, অর্থনৈতিক অস্ত্র, বাণিজ্যিক অস্ত্র, এখান থেকে বাংলাদেশের মুক্তি মিলবে কিভাবে? আপনার মতামত জানতে চাই। আপনি হলে কি সিদ্ধান্ত নিতেন? কাকে রাগিয়ে, কার পক্ষে, কার বিপক্ষে সিদ্ধান্ত নিতেন? নিজের স্বার্থ রক্ষায় কার সঙ্গে জোট করতেন, কাকে বিরোধভাজন করতেন? অথবা এমন কি কোনো পদ্ধতি আছে যেখানে কোনো পক্ষেরই বিরোধভাজন না হয়ে দুটি সমস্যার সহজ সমাধান সম্ভব? ভাবুন, নিজের মস্তিষ্ক ব্যবহার করুন, পড়াশোনা করুন, রিসার্চ করুন এবং বের করতে চেষ্টা করুন কোন সেই পদ্ধতি যেটিতে এই তিনটি মহা শক্তিশালী পক্ষকে বিরাগভাজন না করে এই দুটি বড় যুদ্ধ বাংলাদেশ জিততে পারে, এবং জানিয়ে দিন কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।